নমস্কার, গুড ইভিনিং। আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলনে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য একটাই, যে রাজ্যের মানুষ যারা মাঠে গেছিলেন শুনতে, যাদের চোখ সামাজিক মাধ্যম কিংবা টিভির উপর ছিল, অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের স্বার্থে নতুন কিছু কমিটমেন্ট উনি করবেন, যুবক যুবতীদের উনি স্বপ্ন দেখাবেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য নতুন দিগন্ত এবং নতুন ভাবে কিছু ঘোষণা উনি করবেন। কিন্তু আমরা সবাই হতাশ, যদিও এটাকে সরকারি প্রোগ্রাম বলা হয়েছে। আমার আপনার 100 টাকা দিয়ে প্রায় সবটা মিলে প্রায় 20 কোটি টাকার মতো ব্যয়িত হয়েছে। সরকারি কোষাগার থেকে জনসাধারণের টাকা খরচা করে যুবক মানুষকে আনা হয়েছে, ধমকি আনা হয়েছে, বাধ্যতামূলক মানুষকে আসতে বাধ্য করেছে, যার প্রেক্ষিতে না ছিল কোনো উচ্ছ্বাস, না ছিল মানুষের মধ্যে কোন আনন্দ। As usual, প্যাথোলজিক্যাল লায়ার্সরা যা বলেন, চর্বিত চর্বণ করে গেছেন উনি। হাইওয়ে কথা বলেছেন, যেটা ইউপি এর আমলে ফান্ড এলোকেশন করা হয়েছিল। হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউশনের কথা উনি উদ্বোধন করেছেন, যেটা 2010 সালে ইউপিএ সরকার অর্থ মঞ্জুর করেছিল এবং একটা বিল্ডিং তৈরি করা হয়েছিল। নতুন কিছু পায়নি রাজ্যের মানুষ। আজকে শিলংয়ে গিয়ে যে সমস্ত সাংবাদিক বন্ধুদের সাথে আলোচনা ক্রমে এবং আমাদের রাজ্যে এসে ওনার যে বক্তব্য, সবটাই আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বিভাজনের রাজনীতি একমাত্র ভারতীয় জনতা পার্টি করবে না। কে কি খাবে, কে কি বলবে, এক রাষ্ট্র, এক ভাষা, এক ধর্ম, তাদেরই থিওরি এটা। একটা পার্টি, এক ব্যক্তি, শাসন ব্যবস্থা, সরেছে মনোভাব, এটা সবটাই ভারতীয় জনতা পার্টির তাদেরই চিন্তা ভাবনার মধ্যে আছে। বিরোধী রাজনৈতিক দলগুলোতে আগ্রহ তোলার আগে ওটা একবার ভাবার দরকার ছিল।
উত্তর পূর্বাঞ্চলের যে প্রদেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে কেন আজকে পিছিয়ে পড়ে রয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে মোদী সাহেব যখন প্রধানমন্ত্রী হলেন 2014 সালে, তখন ভারতীয় জনতা পার্টির হাতে প্রদেশের সরকারগুলো খুব একটা ছিল না, 2-3টা রাজ্য ছাড়া কিছুই ছিল না। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীময় দেশকে মোদীময় করে তোলার জন্য যে কাজটা উনি প্রথমে করলেন, প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ গঠন করা এবং প্রত্যেক বছর ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের মতো প্রদেশগুলো ছোট্ট রাজ্যগুলো যে প্রতি বছর প্ল্যানিং কমিশন দ্বারা যে টাকাটা পেতেন সেটা থেকে প্রথমে বঞ্চিত করা হতো। তার মূলত কারণ কি? নীতি আয়োগ গঠন করেছেন প্ল্যানিং কমিশন তুলে, যা অর্থনৈতিক দিয়ে হেল্প করার কোন সুযোগ নেই, তারা শুধু সুপারিশ করে থাকে। তার কারণটা হচ্ছে উনি যখন প্রধানমন্ত্রী হলেন, এই যে আমাদের রাজ্য এর আগে প্ল্যানিং কমিশন দ্বারা কখনো 1100 কোটি টাকা, কখনো 1200 কোটি, কখনো 1300 কোটি টাকা যে পেতেন প্রতি বছর, এগুলো দিয়ে নানান দিক দিয়ে কোথাও ব্রিজ তৈরি, কোথাও বাস টার্মিনাল তৈরি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, প্ল্যানিং কমিশনের টাকা দিলে ওখানকার মুখ্যমন্ত্রীরা শিলান্যাস করবেন, মোদীময় যুক্ত ভারত হবে না। কাজে এটা তুলে দিয়ে এখন সবকিছু মোদী নামটা যাতে প্রত্যেকটি ক্ষেত্রে থাকতে পারে, এটা দেখানোর জন্য প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে, যার প্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি ছোট রাজ্য দারুণ ভাবে অর্থনৈতিক দিক দিয়ে চলছে। আমাদের কমটা ভেঙে যাচ্ছে। এখন যে টাকাগুলো আসছে সেন্ট্রাল স্পন্সর স্কিম, সেন্ট্রাল স্পন্সর প্রজেক্ট, এর মধ্যে দিয়ে টাকাগুলো আসছে, এর বাইরে কিন্তু আমাদের কোনো টাকা নেই। কাজে সরকারগুলোকে হ্যান্ডিক্যাপ করে রাখা হয়েছে, যার প্রেক্ষিতে এখন ছোটখাটো কিছু করতে গেলে মোদীময় ভারত গড়ে তোলার জন্য ওনাকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়, কিংবা দিল্লি থেকে ভুটান থেকে উদ্বোধন করা হয়। রেলওয়ে লাইন পিছানো, আগরতলা হয়ে বাংলাদেশ হয়ে কলকাতা, এটা তো মোদী সাহেবের আমলের না। এয়ারপোর্ট যেটা উল্লেখ উনি করেছেন, এটার অর্থ ইউপিএর আমলে, কংগ্রেস সরকারের আমলে খেতেন। কাজে নতুন কি করলেন উনি? যার প্রেক্ষিতে আমাদের বলতে হচ্ছে মানুষের মেমোরি যেহেতু শর্ট লিভড, আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ রাজ্যের জনগণকে আমরা মনে করে দিতে চাইছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, গৃহপ্রবেশ, খোঁজ নিয়ে দেখুন, একটা বৃহত্তর অংশে কজন আজকে কজন গৃহপ্রবেশ করেছেন? আপনাদের কোনো টাকা আছে? সংখ্যাটাকে বলেছেন কি? আপনি খোঁজ নিয়ে দেখুন। আছে বিশাল পরিমাণ মানুষ এখনো বহু ধরনের কিস্তির টাকা পায়নি। যাদের আজকে আনা হয়েছে বলপূর্বক এইগুলো আনা হয়েছে, তোমাদের কিন্তু তাহলে পরের কিস্তির টাকাটা পাবে না যদি আজকে মাঠে না
রেবা শ্রমিকদের বলা হয়েছে 10 দিনের কাজ আমরা দিয়েছি, যদি না যাও কাজ পাবে না, টাকা ঢুকবে না। স্কুলের দিদিমণিদের বিভিন্ন 16টা কালচারাল টিম প্লাস স্কুলের দিদিমণিদের বিভিন্ন রাস্তা দান করে রাখা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের সহ। প্রধানমন্ত্রী আসলে তোমরা নানাভাবে তাদেরকে ওয়েলকাম করবে। আমরা তো প্রত্যাশা করেছিলাম ত্রিপুরার জনগণ হিসাবে, নতুনটা নাহলে ছেড়ে দিলাম, যে পুরনো যে প্রতিশ্রুতি দিয়ে গেছিল, আমাদের মূল সমস্যা ত্রিপুরাতে আমাদের মূল সমস্যা হচ্ছে মূল হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। উনি আয়ুষ্মান ভারতের কথা বলে গেছেন। এ রাজ্যে উন্নত মানের চিকিৎসা কোথায় হচ্ছে? বহিরাজ্যে যেতে হচ্ছে মানুষদের, এখন তো রেফারও করা হয় না, কারণ তারা যেন বলতে পারে যে আগে রেফার হতো, এখন রেফার হয় না, কাজে রেফার করে না ডাক্তার, ওদেরকে বিনা চিকিৎসা পাওয়া যেতে হচ্ছে। আর যারা রেফার হচ্ছে, এই আয়ুষ্মানের সুবিধাগুলো যে সমস্ত রেফারেল হসপিটাল রয়েছে, এই আয়ুষ্মানের সুযোগ সেই হাসপাতালগুলোতে নেই। আমরা তো ভেবেছিলাম এইমস গঠনের ব্যাপারে যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন গত নির্বাচনের প্রাক্কালে, সে ব্যাপারে নিশ্চয়ই উনি একটা বক্তব্য উনি রাখবেন। ওনার লজ্জা হলো না? বিগত দিনের প্রতিশ্রুতি কমিটমেন্ট গুলো যারা ত্রিপুরাবাসীর সামনে রেখে গেছিলেন, সেটা সম্পূর্ণ না করে ইউপিএর আমলের অর্থ মঞ্জুর করা কিছু প্রকল্পের উনি উদ্বোধন করতে এসেছেন। ডেন্টাল কলেজ নিয়ে আমি চিঠি লিখেছিলাম, পিএমওকে পাঠিয়েছিলাম, যে 9 জন ফ্যাকাল্টি, একটা বড় জায়গার মধ্যে প্রিন্সিপাল নিয়োগ হয়নি, উনি উদ্বোধন করে গেছেন। ডেন্টাল কলেজের প্রিন্সিপাল আজকে এই মুহূর্ত পর্যন্ত নেই, উনি উদ্বোধন করে গেছে। আর যে 9 জন ফ্যাকাল্টি, তারা অলরেডি এইচইএমসিতে কর্মরত, ওখানে ওরা ডিক্লারেশন দিয়েছেন যে অন্য কোন স্টেটের ভেতরে হোক, বাইরে হোক, অ্যাডক হোক, পার্মানেন্ট হোক, কোথাও ওনারা কর্মরত হবেন না। এই 9 জনকে দিয়ে আবার ডিক্লারেশন সই করিয়েছে ডেন্টাল কলেজ। এবার আমি স্বাভাবিক প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, আপনারা ম্যান অফ দ্য সোসাইটি, ডেন্টাল কলেজের ক্লাস সকালবেলা, কখনো ক্লাস, এই ফ্যাকাল্টি গুলো সমানভাবে এই দুটো কলেজে কিভাবে সময় মেলাকে নিয়োজিত করবেন? আমি প্রেম করেছি যে আগামী দিন কিন্তু তোমরা এনওসি, তোমরা আর্টস মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তোমরা নিয়েছো কিনা? নেই। তাহলে সম্পূর্ণভাবে যারাই ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এলেন, যারা ইন্সপেক্টর, এসএসআর, সামনে প্রশ্ন তো শুরু করেছে, ওনারা কিভাবে তার মঞ্জুরিটা দিলেন? ইট ইজ নাথিং ইলেকশনকে সামনে রেখে একটা গিমিক তৈরি করা। সমস্ত আমরা we are not causing any sort of hindrance. আমরা খুব খুশি হতো, রাজ্যের মানুষের একটা দীর্ঘদিনের দাবি, কিন্তু এটা বাস্তবায়িত করতে গিয়ে সঠিকভাবে করো, সঠিকভাবে ফ্যাকাল্টি নিয়োগ করো,
কিন্তু প্রধানমন্ত্রীকে দিয়ে এই বেআইনিভাবে এই ডেন্টাল কলেজের উদ্বোধন ওনারা করিয়েছে। নর্থ ইস্টার্নের একটা বিশাল বড় সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। আজকে যে শিলংয়ে গেছেন একটা শব্দ নেই, আমাদের দেশে বক্তব্যের মধ্যে একটা শব্দ নেই। আমরা সবাই জানি মায়ানমার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে করিডোর হিসেবে এবং আমাদের রাজ্য হয়ে বাংলাদেশ হয়ে মিডল ইস্ট অব্দি যাচ্ছে, এটা করিডোর পরিণত হয়েছে। এটাকে কিভাবে কমব্যাট করা, ছাত্র যুব সমাজকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এটা তো উগ্রবাদের থেকেও ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে হচ্ছে আমাদের এই নিষিদ্ধ ঘোষিত ড্রাগস, তার থাবায় আমাদের ছাত্র যুব সমাজ। এই ব্যাপারে একটা একটু শব্দ উনি করলেন না। দুর্নীতি ছেয়ে গেছে। উনি বলতে চাইছেন ভারতীয় জনতা পার্টির আমলে কোনো কোথাও দুর্নীতি হচ্ছে না। আমাদের রাজ্যে মহাকরণ থেকে একদম পঞ্চায়েতের বিভিন্ন লেভেল পর্যন্ত দুর্নীতি নিমজ্জিত। বহিরাজ্যের কোম্পানিদের উচ্চতরে দরপত্র দিয়ে তাদেরকে নেগোসিয়েশন বাণিজ্যের মাধ্যমে তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে এবং বিশাল একটা কাকতালি পার্টি নিয়ে নিচ্ছে। আমাদের রাজ্যের অর্থ বহিরাজ্যে চলে যাচ্ছে। উনি বললেন শিলংয়ে রেড কার্ডের কথা। আগামী দিন তৈরি থাকুন, ত্রিপুরা রাজ্যের মানুষ এই ইলেকশনের খেলার মধ্যে বিজেপিকে লাল কার্ড দেখিয়ে দেবে, কোনো সংখ্যা নেই। এটা হচ্ছে নাথিং। আমি জানি, মঞ্চে আমি দেখছিলাম প্রধানমন্ত্রীর চেহারায় খুশি নেই, কারণ উনি এর আগেও এসে দেখেছেন ত্রিপুরার একই স্থানে মানুষের রেসপন্সটা কিরকম ছিল 2018 পূর্বে কিংবা 2019 পূর্বে, পার্লামেন্টের আগেও। তখনকার সময় এখনকার সময়ের মধ্যে গালফ অফ ডিফারেন্স। প্রধানমন্ত্রী আগমন কেন্দ্র করে আস্থা বলে চেয়ার বসানো হতো না। মঞ্চটাকে এতটা জায়গা নিয়ে মঞ্চ হতো না, ব্যারিকেডে এত জায়গা। লোক সমাগম কি হয়েছে, প্রধানমন্ত্রীর আগের স্মৃতি উনি ভুলেননি, উনি মেজারমেন্ট করে গেছেন। মঞ্চে আমি দেখছিলাম, মনটা খুব খারাপ। মানুষের মধ্যে কোনো আনন্দ নেই, মানুষের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। জোর করে কিছু ভয় দেখিয়ে কিছু লোককে সমাগম করে চেঁচামেচি করা হচ্ছিল, মানুষের রেসপন্স নেই। বডি ল্যাঙ্গুয়েজ বুঝে গেছেন প্রধানমন্ত্রী। এই যে একটা আমার আপনার টাকা, জনসাধারণ ট্যাক্সের টাকায় প্রধানমন্ত্রীর ভিজিটের কেন্দ্র করে যেরকম ভাবে ঢাকঢোল পেটানো হয়েছিল, সম্পূর্ণ একটা দলীয় প্রোগ্রামে একটা রূপ নিয়েছিল। সরকারি প্রোগ্রামের নামে আম জনসাধারণ প্রধানমন্ত্রীকে আমাদের মতে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন, বয়কট করেছেন। যাদেরকে আসতে বাধ্য করা হয়েছে, গেজেটেড অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের, তাদেরকে 3-3.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। সমস্ত স্তরের মানুষকে জোর করে বলপূর্বক হুলিয়া জারি করে সমাগম আসল হয়নি বলে প্রধানমন্ত্রীর মঞ্চে খুব কালো ছিল। কাজে বক্তব্যের মধ্যে ওনার ইতি
ছাপ আম জনসাধারণের মনে ফেলতে পারেনি। The people of Tripura have boycotted the Prime Minister because they believe the budget Jane is nothing but a jumla once again. কথা আর কাজের মধ্যে যে মানুষের যে দলের মিল নেই, যারা মিথ্যার ফুলঝুরি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন, যারা মানুষের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেন, ঝগড়া বাঁধিয়ে দেন, এই সমস্ত জায়গা না যাওয়াই ভালো বলে আম জনসাধারণের রেসপন্স একেবারেই ছিল না। সবকিছু মিথ্যা, একটা সত্যি কথা কিন্তু এক মন্ত্রীর নেতৃত্বে যে স্লোগান, এই স্লোগানটা কিন্তু একটা সত্য বেরিয়ে এসছে। কি স্লোগানটা? চাল, চিনি, কেরোসিন দাম বাড়ে দিন দিন। এই যে স্লোগানটায় সবকিছু মিথ্যার মধ্যেও একটা সত্যি স্লোগান, এক মন্ত্রীর নেতৃত্বে যে মিছিল সংগঠিত হয়েছে, সেই মিছিলের মধ্যে এটা উচ্চারিত হয়েছে। সব মিথ্যার মধ্যে একটা সত্য কথা, মানুষের মনের কথা, সেটা হচ্ছে চাল, চিনি, কেরোসিন দাম বাড়ে দিন দিন। এটাই একমাত্র সত্য কথা। সামাজিক মাধ্যমে নামটা নাই বলো, সামাজিক মাধ্যমে সেই স্লোগানটা ভাইরাল হয়েছে। আপনার যারা দেশ সমস্ত দর্শক বন্ধুরা কিংবা আপনারা জানেন না, জেনে নেবেন। আমরা ত্রিপুরাবাসী সম্পূর্ণভাবে হতাশ। নতুন কোন প্যাকেজের ঘোষণা নেই সরকারি ভাবে। ইলেকশনের সময় আবার জুমলা সরকার সরকারি মঞ্চ থেকে কি বলবে? পার্টির মিটিং এসে আবার জুমলা বলবে। ইলেকশনের আগে যখন আসবেন, হয়তো যদি আসেন, তাহলে আবার মিথ্যার ফুলঝুরি নতুন ভাবে আবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সবটাই মানুষ বোঝে, জানে। রাজ্যবাসী হতাশ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে না ছিল কোন নতুন দিশা, সমাজের কোন অংশের মানুষের স্বার্থে সার্বিকভাবে রাজ্যটাকে উন্নয়নের পথে ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন কোনো কিছুই ছিল না। চর্বিত চর্বণ করা ছাড়া আর কিছু উনি ওনার বক্তব্যে উনি তুলে ধরতে পারেন। আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই ঢাকঢোল পেটানো যে তথাকথিত সরকারি যে সমাবেশ, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আগামী নির্বাচনী খেলার মধ্যে অবশ্যই লাল কার্ড দেখিয়ে এদেরকে মাঠের বাইরে জনসাধারণ বের করবে। ধন্যবাদ আপনাদেরকে। কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। একটা প্রশ্ন, আপনি বলেছিলেন প্ল্যানিং কমিশন থাকলে 1100-1200 কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হতো, সেই টাকায় রাজ্যের উন্নয়ন হতো, মুখ্যমন্ত্রীরা সেগুলি শিলান্যাস করতেন। কিন্তু দেখা যাচ্ছে বিগত 25 বছর সিপিএম ক্ষমতা থেকে শুধু কেন্দ্রীয় বঞ্চনার কথাই শুনিয়ে গেছে। সেই বিষয়টা ডিফার হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, UPA 1, UPA 2, if my memory does not betray me, সিপিএম বন্ধুরা কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতেন না। কারণ আমার মনে আছে কন্টেক্ট সিং আলোয়ালিয়া রাজ্য মুখ্যমন্ত্রী, দিনের মুখ্যমন্ত্রী যখন মিটিং এ গেছিলেন, একবার 900 কোটি টাকা ডিমান্ড করেছিল রাজ্য। 900 কোটি ডিমান্ড করেছে, 1100 কোটি টাকা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে। বেশি দিয়েছে, হোয়াট ইজ ডিমান্ডেড তার থেকে বেশি দেওয়া হয়েছে। সমস্ত প্রজেক্ট গুলো যার ভাইবিলিটি রয়েছে, সমস্ত প্রজেক্ট দেবেন্দ্রের স্যাংশন করে দিত।
এই যে ডিপিআর তৈরি করে পাঠাতো, একটা ডিপিআর পর্যন্ত কেন্দ্রীয় সরকার ওই সময়কার আটকায়নি। তাই বামপন্থীরা এর আগে বলতো, কিন্তু ইউপিএ 1 ইউপিএ 2 তে অর্থনীতি সংস্কারের পরে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার এলো মনমোহন সিং এর নেতৃত্বে, তখন কিন্তু বামপন্থীরা বলতেন না কেন্দ্রীয় সরকারের ডিপ্রাইভেশনের পরে, কারণ যা চেয়েছে তার থেকে বেশি দিয়েছে। সমস্ত যারা যে সমস্ত ডিপিআর পাঠাতো তাই ভাইবিলিটি থেকে মঞ্জুর করে দিত, তো বলার তো কোনো স্কোপই নেই। আর যদি কোথাও মাঝে মধ্যে বলে থাকেন তাহলে বলবো দেবের একটা লাইন far away from the truth, তখন আমি বলবো। Any other question, gentlemen? মাঠের জনসমাগম নিয়ে কি বলবেন? হ্যাঁ, মাঠের জনসমাগম নিয়ে কি বলবেন? আমি বললাম তো, যাদেরকে আনা হয়েছে অধিকাংশই তো সরকারি খাজনা ফাঁক করে দিয়ে এত এত গাড়ি এত এত ট্রেন আপনার আমার টাকা দিয়ে মাঠের ক্যাপাসিটি যে বসিয়েছে মাঠটাকে ভরা দেখানোর জন্য। তাও তো পেছনে গ্যালারি ফাঁকা ছিল, পেছনে মাঠ ফাঁকা ছিল, আমরা দেখেছি সব। মানুষের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, শহরের লোকরা নেই, রেগা সবচেয়ে 40% of the population has completely boycotted this program. The indigenous and the religious minority, they have completely boycotted this Prime Minister's program. এটা সবচেয়ে বড়, আপনারা দেখেছেন। এবং যার প্রেক্ষিতে আপনারা এটা যার প্রেক্ষিতে রাগ করে একমাত্র এমপি ইন্ডিজিনিয়াস রেবতী মোহনের নাম কেউ মঞ্চের মধ্যে সম্বোধন করে, কেউ রেবতী মোহন ত্রিপুরার নামটা উচ্চারিত হয়নি এই মঞ্চে। প্রধানমন্ত্রী তো নাই, ওনারাও না, বিকজ indigenous people have completely boycotted them, and so are the religious minority. সংখ্যালঘুরা বয়কট করেছে। বিষয় ছিল যে সেটা চাকরিচ্যুত যে 10,323 শিক্ষকরা আজকে আমাদের এই প্রধানমন্ত্রী ভিজিট, এর বাইরে আমি কোনো এটাকে নিয়ে কোনো প্রশ্ন করে করতে পারি না। চাকরিচ্যুত শিক্ষকরা চেয়েছিল যে প্রধানমন্ত্রী এই যে সফরে আসবেন, উনি হয়তো মানে ওদের জন্য একটা বার্তা রাখবেন। আমরা কিছু বললাম, আমি শুধু 10,323 কথা আমি তো বললামই, কোনো কাশ্মীরি ঘাটা ছাড়া, চর্বণ ছাড়া নতুন কিছুই বলেনি, দিশায় দেখাতে পারেন। He was mentally so upset. উনি মানসিকভাবে সম্পূর্ণ হয়ে, আপনি see his face expression, আমি পুরোটা জিনিস আমি দেখেছি। He was completely upset with what had happened in the state of India. And that is the reason, probably, that he failed to give that direction to the people of the state or to the government. So the Prime Minister said that earlier Tripura was in the headlines, if I remember well, only for during election and insurgency and negative attitude for violence. But now real development is taking place, particularly in connectivity, health. When the state is dealing under immense violence, political violence, how do you expect development to take place? When the state is under immense looting of government exchequer, how come you can expect this government to deliver goods? লুট রাজত্ব চলছে, গুন্ডাদের হাতে চলছে এই সরকার। উন্নয়ন এটা তো একটা সিমিলারিটি থাকতে হবে। রাজ্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক, উন্নয়ন ত্বরান্বিত হবে। এই রাজ্যে তো প্যারালালি একটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে, wherein the police and the administration has succumbed under these wounds. Is it not a fact? মানুষের দৃষ্টিতে কোনোতে ভুল দেওয়ার জন্য ইন্টেনশনালি এসেছে, he knows। আইন শৃঙ্খলা, জেনারেল আইন শৃঙ্খলা এই রাজ্যের অবনতি চূড়ান্ত জায়গা। ওনার কাছে প্রধানমন্ত্রী ত্রিপুরা পলিটিক্যাল ভায়োলেন্স সম্পর্কে কোনো কাছে খবর নেই, নিশ্চয় আছে। ত্রিপুরা রাজ্যে এই রাজ্যের যুবক, ছাত্র যুবক
নেশার মধ্যে যেভাবে আকৃষ্ট হচ্ছে, ওনার কাছে খবর নেই আছে। উনি কি একটা পজিটিভ বার্তা দিয়ে গেছেন ছাত্র জওয়ান, যেখানে more than 60% of the electors are from 18 to 40 years of age. 60% of the elector ভোটাররা হচ্ছে 18 থেকে 40। তাদের জন্য কি বার্তা দিয়ে গেছে বলুন? আগামী দিনে ইউথসরা এটা বেনিফিট পাবে। এখন যা হচ্ছে, whatever is taking place today, the coming future, the coming generation. Listen, a government should obviously have two things. One is long-term perspective plan. That's fine. But what about now? এই যে ডেন্টাল কলেজ 2010 সরি হোটেল ম্যানেজমেন্ট 2010 টাকা মঞ্জুর করে, হাত মুখে হাত থেকে আমার বন্ধুরা বলছেন, যারা শুনবেন, বলুন তো আমার রাজ্যে এই মুহূর্তে বহিরাজ্য থেকে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে এসে কয়েক হাজার ছেলে মেয়েরা রয়েছে জবলেস। আমার তো কোর্স কিংবা কলেজ কিংবা ইনস্টিটিউশন খুলতে হবে, যেটা মার্কেট ডিমান্ড রয়েছে সেরকম বুঝি তো আমার এগুলো খুলতে হবে। হয়তো 2010 সালে যেটা ছিল আজকের থেকে 12-13 বছর বাদে, থিংস হ্যাভ চেঞ্জ, জেনারেশন আইডিয়া চেঞ্জ হচ্ছে, থিঙ্কিং চেঞ্জ হচ্ছে। আমার এখানে হোটেল ম্যানেজমেন্ট পাস করে where will they get jobs? অলরেডি আমার রাজ্যের মধ্যে ইতিমধ্যে আছে হোটেল ম্যানেজমেন্ট পাস করা প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা আইডল বসে রয়েছে। নতুন করে এটা খোলার কি মানে? কারণ তোমার যুগ পাল্টেছে, মানুষের চিন্তা ভাবনা পাল্টেছে, জবের ধরন পাল্টিয়েছে। আমার সরকারের এরকম ভাবনা থেকে খুলতে হবে যে আমি যে কলেজটা খুলবো, যাদেরকে আমি পড়াশোনা করে বের করবো, জব ওরিয়েন্টেড কোর্স হতে হবে, জব ওরিয়েন্টেড ইনস্টিটিউশন হতে হবে। এখন জাস্ট ফর নির্বাচনের আগে কিছু বলতে হবে, हमने ये किया वो किया, কি দিশা দেখাবে? সোচের মধ্যে যে সমস্ত নেতাদের ভিশন নেই, কি স্বপ্ন দেখাবে? what is your reaction on the SHG movement that is starting to be movement? 9 times it has 9 times নবন SHG বেড়েছে, ফাইন। রেভিনিউ আর্নিংস কি কতটুকু বেড়েছে SHG? যেটা আছে আপনাদের কাছে, তাই যদি হতো, why the number of BPL families has increased in the state of Tripura? Don't believe me, don't believe my statement. You go to the director of food department. When the left front was ousted of power, at that time what was the number of the BPL families? And what is presently the number of BPL families? অন্তর্দয় কটা ছিল, এখন অন্তর্দয় কটা? পভার্টি থেকে যদি এদেরকে উপরে নিয়ে আসতো, তাহলে নাম্বার অফ বিপিএল কার্ড would have come down. The number of BPL families are increasing. On the other hand, you are claiming, প্রধানমন্ত্রী ক্লেম করছে যে আমার সেলফ 9 গুণা বেড়েছে, 9 গুণা আয় বেড়েছে, সংখ্যাটা বেড়েছে, আর্নিংস কি? তাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস কি? গভর্নমেন্ট বলুক না। Nobody can answer these questions. এটা বলার জন্য বলে, উনি বলেন তো ভালো, মানুষকে বোকা বানানোর মেশিন ছাড়া কিছু না। তার জন্য বললাম, they are nothing but a bunch of pathological liars who are spreading hatred, who are telling lies after lies, repeat a falsehood 100 times, it becomes stronger than the strongest truth. This is exactly what the Bharatiya Janata Party is doing today. how Congress will counter this? How Congress has always spoken the truth. Congress will, whether they're in power or not, they will always speak the truth. Congress always stood for the people of this country, and that is why इंडस्ट्रियलिस्ट का गुस्सा आया, अदानी अंबानी का गुस्सा आया। क्यों गुस्सा आया? गुस्सा क्यों आया अदानी अंबानी को? क्योंकि कांग्रेस द्वारा उनका स्वार्थ नहीं मिटा पा रहे सरकार स्वार्थ। यूपीए 1 यूपीए 2 का ध्यान किसने बटोरा? एमजी एनरेगा में आइन
স্বাস্থ্যের অধিকার আইন, শিক্ষার অধিকার আইন, খাদ্য সুরক্ষা আইন, তথ্য জানার আইন, অনাধিকার আইন। কংগ্রেস অধিকার দিয়েছে মানুষকে। আম্বানি আদানিরা বলতে শুরু করলো, ভাবতে শুরু করলো, यार ये कांग्रेस से तो हमारे साक्षरता तो पूछो मेरा कांग्रेस क्या करना चाहिए? खरीद लो मीडिया को, खरीद लो अखबार को, झूठ फैलाओ। কি স্লোগান ছিল? আকাশ পাতাল कांग्रेस খেয়ে নিয়েছে, कोयला से लेकर 2G 3G स्पेक्ट्रम খেয়ে নিয়েছে। आया तूने 9 साल में आप पावर में हो, कितने जनों को गिरफ्तार किया, केस का क्या हुआ, कितना जने को दोषी पाया कांग्रेस वाले को, जिसका आपने जिक्र किया था कि कांग्रेस ने पाताल भी खा लिया, आकाश भी खा लिया, 2G कोयला। आप पौने 9 साल में पावर में हो, कितना जनों को अरेस्ट किया बताओ इस आरोप के आधार पे। Rather, you are finding now, नीरव मोदी से लेकर विजय माल्या से लेकर सब लूट के देश छोड़ के जा रहे हैं। And if it be a fact, whatever we have come to know from social media and media, नीरव मोदी का जो स्टेटमेंट वहां पे लंदन में दिया है, मैं तो सिर्फ छोटा से परसेंट नाम भी बता दे कि कौन कौन भाजपा वाले कौन कौन पैसा लिया मेरे से, सबका नाम उसने बता दिया वहां पे। एंड दैट इज वाई एक हमारा आपको चाहिए भारत सरकार काला धन वापस लाएंगे, ना खाऊंगा, ना मैं खाऊंगा, ना किसी को खिलाऊंगा, ना खाऊंगा, ना किसी को खाने दूंगा। क्यों है? लूटपाट चलते सबाई दिल्ली, the organized group that is going on। इतना सारे चौकीदार देश में है, कैसे भाग गया ललित मोदी, नीरव मोदी वगैरह, चौकसी वगैरह कैसे भाग गए ये लोग? इतना सारा चौकीदार आप लोग गए हुए अपने देश में, आपने भगवान का रास्ता उनको दे दिया। किसान मर रहे, आपने 1 फुटी कौड़ी का सहायता इनको नहीं की, किसको की? ये सब इन सब जो एनपीए था आपने वेव ऑफ कर दिया। तो यू नो दिस गवर्नमेंट इज ओनली फॉर दिस कैपिटलिस्ट, जिसके पास पैसा है उसके उन्हीं के स्वार्थ मिटाने की कोशिश नहीं है। लोग गरीब जनता का आवाज सिर्फ दर्द सिर्फ कांग्रेस समझ पाते हैं, चाहे हम पावर में है रहे ना रहे, लेकिन कांग्रेस हमेशा किसान, आदिवासी, पिछड़े वर्ग, गरीब, श्रमिक, किसान, मजदूर, इन सब का आवाज हम लोग उठाएंगे। थैंक यू।